আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। অশেষ ধন্যবাদ ইশরাক হোসেন আসবার জন্য। প্রথমেই যেটা আমি জানতে চাইছি, আজ তো নগর ভবনের তালা খুলে দেওয়া হলো আংশিক, কারণ দুটি তালা এখনও ওখানে ঝুলছে। এই তালা খুলে দেওয়ার মধ্য দিয়ে, এবং আমি যতদূর জানি গত বৃহস্পতিবার থেকে আপনি আন্দোলনে যাচ্ছেন না, এর মধ্য দিয়ে খানিকটা পিছিয়ে আসলেন আন্দোলন থেকে, নাকি এটা আসলে কোনো সিদ্ধান্তে পৌঁছলেন যে আন্দোলন চলবে না? প্রথমে আমি আন্দোলন থেকে পিছিয়ে আসলাম কিনা সে বিষয়টার উত্তর দেই। এই আন্দোলন থেকে আমরা কোনো দিনই পেছাবো না, এই দাবিটা আমাদের চিরকালই থেকে যাবে। কারণ এখানে বর্তমান যে সরকার, তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছে। বাংলাদেশের এপেক্স কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনাকে অবমাননা করেছে। তাদের সরকারি চাকুরি বিধির অনেকগুলো ধারা তারা লঙ্ঘন করেছে এবং সর্বোপরি জনগণের ভোটাধিকারকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে তারা করেছে। তো এখান থেকে আন্দোলন থেকে ফিরে আসা বা দাবি থেকে ফিরে আসার কোনো বিষয় নাই। দ্বিতীয়ত, বৃহস্পতিবার দিন থেকে যাচ্ছি না। আসলে আমি কিন্তু গিয়েছি খুব কম বার, পুরো 20-25 দিন ধরে আন্দোলনটি চলেছে। কোরবানির ঈদের ছুটির আগে আই থিঙ্ক ধারাবাহিকভাবে 18 দিনের মতো আন্দোলনটি হয়েছে। সেখানে আমি হার্ডলি 3 দিন বা 4 দিন গিয়েছিলাম। আর গত সপ্তাহে আমি 3 দিন গিয়েছি। এটাও আমি পরবর্তীতে আপনাকে বলবো যে কেন আমি গিয়েছি এবং কিভাবে মিটিংগুলো করেছি। তো আমি তো এমনিও যাচ্ছিলাম না। এই আন্দোলনটা কিন্তু শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটিতে যারা আমাকে ভোট দিয়েছিলেন 2020 সালে, সর্বস্তরের ভোটাররা সাথে যুক্ত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং অন্যান্য যে কয়টি ইউনিয়ন আছে, স্ক্যাভেঞ্জার্স ইউনিয়ন, ট্রান্সপোর্ট ইউনিয়ন, পরিচ্ছন্ন কর্মী, আপনি দেখবেন যে তারা কিন্তু এই আন্দোলনটি সূচনাই করেছে তারা। এবং আশেপাশে অনেকগুলো মার্কেট রয়েছে, মার্কেট সমিতির যারা সেখানকার সমিতির লোকজনরা রয়েছেন, সভাপতি এবং তাদের নেতৃত্বে বড় একটি অংশ নিয়মিত অংশগ্রহণ করেছে। এই সূচনা থেকে পরবর্তীতে আরও নেতাকর্মীরা উদ্বুদ্ধ হয়ে তারা এখানে আসে এবং জমায়েতটি বড় হয়। এবং এক পর্যায়ে তখন আমাকে বলা হয় যে আমি সেখানে যে দলের পক্ষ থেকে তাদের সাথে সংহতি যাতে প্রকাশ করি। এটা কিন্তু আন্দোলনের বেসিক শুরুটা এবং সেই পর্যায়ে এখন রয়েছে। তো আমরা আন্দোলন থেকে সরে আসি নাই। আমি সেখানে হয়তো যাই নাই বৃহস্পতিবার দিনের পরে, শুক্র শনি ছিল, ওই দিন এমনিও কিছু ছিল না। রবিবার দিন আমার যাওয়ার প্রয়োজন হয় নাই এবং আজকেও আমার যাওয়ার প্রয়োজন হয়নি। এবং আমি তো ইতিমধ্যে সংহতি প্রকাশ করেছি। একটু স্তিমিত হয়ে গেছে এবং নেতাকর্মীর উপস্থিতি কমেছে। না, নেতাকর্মীর উপস্থিতি আমরা ইনফ্যাক্ট আপনাকে যদি অনেস্টলি বলি, আমরা গত 2-3 দিন বা 2-3 দিন যেদিন আন্দোলন হয়েছে, আমরা অনেক চেষ্টা করেছি যাতে কেউই না যায়। কারণ আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা গত বুধবার দিন, যে আমরা জরুরি সেবাগুলো তো চালু ছিলই শুরুর থেকে, কারণ বর্জ্য ব্যবস্থাপনা না হলে কিভাবে চললো এতদিন, এবং কোরবানির ঈদের মতো একটা ক্রিটিক্যাল সময় ব্যাকডোর দিয়ে এই জরুরি সার্ভিসগুলো কিন্তু চালু ছিল। পাশাপাশি দৈনন্দিন সেবা, যেটাকে বলা হয় যে জন্ম মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ এবং কি সার্টিফিকেট, আরেকটা ওয়ারিশন সার্টিফিকেট, এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। জনগণের খুবই দুর্ভোগ হচ্ছিল। এইগুলো অনেক কাজে লাগে, আপনার বিদেশে যেতে হলে বা চিকিৎসার জন্য যেতে হলে, স্কুলে বাচ্চাকে ভর্তি করতে হলে। তো এই বিষয়গুলো স্থবির হয়েছিল। এবং গত সপ্তাহে আমরা কিন্তু ঈদের আগেও আমি কয়েকবারই বলেছি যে এই সেবাগুলা চালু করেন। পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করতে পারলাম ঈদের ছুটির পরে, যে জোনাল অফিস রয়েছে 10টা এবং সেই জোনাল অফিস থেকে এই সনদগুলা দেয়া হয়। বা ঢাকা দক্ষিণ সিটি 10টি জোনে বিভক্ত। এর মধ্যে 2টি জোনের অফিস নগর ভবনের 2টি ফ্লোরে রয়েছে, বাকি 8টি জোনাল অফিস বিভিন্ন জোনে রয়েছে। তো আমরা সেই জোনাল অফিসারদের সাথে যখন এক প্রকার কমিউনিকেট করে বলা হলো, তারা সরাসরি ডিনাই করলো যে তারা সার্টিফিকেট ইস্যু করবে না। কেন? তাদেরকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উপদেষ্টা এবং উপদেষ্টার যে সচিব, তারা ফোন করে বলে দিয়েছে তোমরা এই সনদ দেবে না এবং না দিয়ে এটা পুরো ইশরাকের উপর চাপিয়ে দিবা।
এই সনদগুলোর মধ্যে জন্ম এবং মৃত্যুর যে সনদ, সেখানে দুইজনের অ্যাক্সেস লাগে, জোনাল যে কর্মকর্তা এবং আরেকজন কর্মকর্তা। তারা কম্পিউটারে ঢুকে তারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাক্সেস দিলে দেন এই সনদগুলো দেওয়া যায়। সো তারা যখন ডিনাই করা শুরু করলো এবং আমরাও তাদেরকে চাপ প্রয়োগ করলাম, পরবর্তীতে সিদ্ধান্ত আমরা নিলাম যে এখানে আমরা অফিসিয়ালি এমনভাবে এটাকে খোলা দিতে হবে যাতে করে জোনালরাও বাধ্য হয় যে তাদের কর্মটি করতে। এবং এখানে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আন্দোলনটা ঠিক এই পদ্ধতিতেই কেন করতে হলো? কেন নগর ভবন ঘেরাও করে বা ভেতরে বসে করতে হলো? এটা একটু রাজপথে অন্যভাবে করা যেত। দেখেন, আমরা তো প্রথম যে ডে ওয়ানে আন্দোলন যেটি হয়, আমি আগে বলেছি, এটা কিন্তু একেবারে কোনো অর্গানাইজড না, এটা কোনো বিএনপির ব্যানারেও না। আমরা এখানে মানে কোনো মিটিং করে যে একটা আন্দোলনের ডাক দিব এবং কারা যাবে সেরকম কিছুই ছিল না। যখন এই কালক্ষেপণ করতে 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 একটা পর্যায়ে এমন আসলো যখন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যারা ওখানে পাশে কয়েকটি মার্কেট রয়েছে, মার্কেট সমিতির যারা নেতারা এবং কর্মচারী ইউনিয়নের নেতারা, তারা বলল যে আমরা একটা প্রতিবাদ করতে চাই। ঠিক আছে, আপনারা করতে চান, তাহলে আমার এই বিষয়ে আমি একটু পরামর্শ নিয়ে নিই। আমি দলের পরামর্শ নিলাম। তখন আমাকে জিজ্ঞেস করা হলো যে কিভাবে হবে, আমি থাকবো কিনা। আমি বললাম যে না, আমি থাকবো না, এটা তারা করতে চাচ্ছে তাদের ব্যানারে। তো আমি বললাম যে আমি তাদেরকে মেসেজ দিলাম, ঠিক আছে আপনারা করতে চাইলে করেন। তো প্রথম দিন যখন করলেন, এটা কি একদম দলের হাই কমান্ড থেকে নির্দেশনার ভিত্তিতে? দল থেকে অবশ্যই, দল তো দলের অবশ্যই, দল মিন্স তো ঠিক আছে, তারা করতে যেতেই পারে, কারণ যেহেতু এখানে বিষয়টি বাই দ্যাট টাইম স্পষ্ট হয়ে গিয়েছে যে কালক্ষেপণ হচ্ছে, বিকজ আই এম অলওয়েজ ইন কমিউনিকেশন উইথ পার্টি হায়ারার্কি। তো ওনারা যেদিন এটা শুরু করলেন, আই থিঙ্ক সকালবেলা আমি জানিও না, আমি একটু ওই দিন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, বিকালের মধ্যে পুরো রাস্তা ভরে গেল নগর ভবনের সামনে, এবং পরদিন পুরো আরও লোক, মানে 2 ডাবল হয়ে গেল। এটা কিন্তু আমরা টিভিতে তখন আমি দেখছি, আমরা কিন্তু কাউকে বলে ডেকে নিয়ে আসিনি। মানুষ যখন দেখলো যে একটা আন্দোলন গড়ে উঠেছে, আর সবাই তো জানে যে এরকম রায় হয়েছে, সবাই জানতে চাচ্ছিলেন, আমাদের নেতাকর্মীরা পুরান ঢাকার যেই অঞ্চলে আমি বিশেষ করে, তারাই প্রথম উদ্যোগী হয়ে আসে যে কবে শপথ, কবে। তো আমি তাদের উত্তর দিতে পারছিলাম না। যখন তারা দেখলো একটা আন্দোলন শুরু হয়েছে, তো নিমিষে এটা ভরে গেল এবং পরের দিন একেবারে একাকার হয়ে গেল। এবং তার পরবর্তীতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসলেন, তারা সেখানে গান করলেন। এগুলা কিন্তু আমি দূরের থেকে দেখছিলাম, কোনো কিছুই আমি জানি না এবং পরিকল্পনার অংশ ছিল না। সো আন্দোলনটা কিন্তু একেবারে অর্গানিকভাবে শুরু হয়েছে, স্বতঃস্ফূর্ত হয়েছে। এবং প্রথম 2-3 দিন মেবি জনগণ তেমনভাবে করে নাই, কিন্তু পরবর্তীতে যখন তারপরেও সরকার কালক্ষেপণ করলো না, তখন আমাদের দল থেকেও এটা নিয়ে মানে এটাকে পলিটিক্যাল চ্যালেঞ্জ হিসেবে যখন আমাদেরকে ছুড়ে দেওয়া হলো যে এখন আমি একটু তাহলে আরও 2-3টা বিষয় অ্যাড করতে চাই। ওই সময়কার পরিস্থিতিটা যা ছিল, বিএনপিকে এক প্রকার নেগেট করার মতো পরিস্থিতি কিন্তু কয়েক মাস ধরে তখন বিরাজমান, যে বিএনপি কোনো দল না, বিএনপিকে দরকার নাই, আমরাই সব সংস্কার করে ফেলবো, যখন ইচ্ছা নির্বাচন দিব, 5 বছর কেন আরও 10 বছর থাকবো। প্রেস সেক্রেটারি একজন আছেন, উনি দেশ চালাচ্ছেন, উনি বলছেন তার সকল কিছু করার ম্যান্ডেট রয়েছে এবং বিএনপির কোনো পরামর্শকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। নানাবিধ সমস্যার মধ্যে কিন্তু ওই সময় আমরা রয়েছি। তার মধ্যে প্লাস করিডোর এবং পোর্ট নিয়ে একটা টানাপোড়েনের মধ্যে এই ঘটনাটি, তো সেটা একটা আউটবার্স ছিল। তখন আমাদের দলের থেকে সিদ্ধান্ত হলো যে এই আন্দোলনটাকে আমরা রাজপথে নিয়ে এবং আরও বড় আকারে করব। তখনই আমরা 5-7 দিন পরে আই থিঙ্ক ইনিশিয়াল, তখন আমরা ওখান থেকে বের হয়ে মৎস্য ভবন পার হয়ে আমরা যমুনার দিকে গেলাম। এবং যেহেতু যমুনায় গেলে নাকি পানি পাওয়া যায়, কারণ সবাই যেই যমুনায় যাচ্ছে তাদের পছন্দনীয়, তারা তাদের দাবি আদায় করছে, তাহলে আমাদের তো এটা, আমরা তখনও কি বলে আবদার করতে যাইনি, দিস ইজ মাই রাইট, এটা আমার অধিকার। এমন না যে আমি একটা ফেভার চেতে গিয়েছি, আমাকে একটু দয়া করে ভাই এই জিনিসটা দেন, এটা আপনি ডিনাই করতে পারেন না। তো তারপরে আসবো সেই প্রসঙ্গে যে আইনের ন্যায্যতা নিয়ে কিছু প্রশ্ন আছে, সেই জায়গাটা বিষয়টা শেষ করি। তো তারপরে আমরা যখন যমুনায় গেলাম, গিয়ে সেখানে আমরা 2 দিন অবস্থান করলাম। মানুষের চরম ভোগান্তি হলো, কিন্তু আন্দোলন করলে তো ভোগান্তি কিছুটা হয়, এটা আসলে আমাদের কিছু করার থাকে না। তো
তো সেই আপনার প্রশ্নের উত্তরে যদি বলি যে আমরা কিন্তু যৌনমন্ত গিয়েছি এবং 24 আওয়ার্স রাত দিন ওখানে 2 দিন অবস্থান করা হয়। এখানে দুটি প্রশ্ন আমার, একটি ফার্স্ট প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে কি মনে হয়, যেমনটি বললেন যে আসিফ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ সেখানে কয়েকটি সার্ভিস দিতে না করেছে, এটা আপনার কাছে আপনি বললেন যে যাতে করে আপনার উপর দোষটা আসে, তো এবং অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন যাচ্ছি আমি তখন দেখছি অনেকে এর জন্য নেতিবাচক কমেন্ট করছে আপনাকে নিয়ে। হ্যাঁ, তো এখন কি মনে হয় যে আসলে নগর ভবন দখলের যারা গেল তাদেরকে আসলে আপনার সমর্থক তাদেরকে বাধা দিয়ে এই আন্দোলনটা আসলে শুরু থেকে শুধু রাজপথে থাকলে ভালো হতো কিনা? এখন তো মানে তাই মনে হচ্ছে আমার কাছে। আমরা প্রথমে যখন যমুনায় আমরা 2 দিন অবস্থান করলাম, অবস্থান করার একটা পর্যায়ে তখন জাতির সামনে একটা ঘোষণা আসলো অনেকটা নাটকীয়ভাবে যে প্রধান উপদেষ্টা তিনি কাজ করতে পারছেন না, তিনি পদত্যাগ করবেন, এবং এই ধরনের একটা ন্যারেটিভ তখন জনগণের কাছে তুলে ধরা হলো এবং ডেফিনেটলি একটা সিম্প্যাথি আদায় করার চেষ্টা করা হলো। তো তখন যে কোনো মাধ্যমেই আমাদের দলীয়ভাবেই আমাকে বলা হলো যে ঠিক আছে, জনগণের দুর্ভোগ হচ্ছে এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তা উনি 2 দিন পরে আমাদের সাথে দেখা করবেন এবং বিষয়টা সুরাহা করা হবে। বৃহস্পতিবার দিন ছিল, শনিবার দিন আমাদের বিএনপি সহ বিএনপির যে প্রতিনিধি দল যান। তো এটা বলে এবং অবভিয়াসলি দলের যেভাবে একটা গাইডলাইন আসে ওই অনুযায়ী তখন আমি নিজেই গেলাম বৃহস্পতিবার দিন সন্ধ্যায় গিয়ে আমি বললাম যে 48 ঘন্টার জন্য আমরা উইথড্র করলাম, এটাকে সমাধান করা হবে, সেরকম আশ্বাসই আমি পেয়েছিলাম যে একটু সমাধান করে ফেলা হবে। তো তখন তারপরে সবাই এই আশ্বাসটা দল থেকে দিয়েছিল, এটা কি ঠিক লন্ডন বৈঠকের পরে না আগে? তো আর এটা আমি এটা নিয়ে আসলে বিস্তারিত আমার জন্য একটু মানে ডিফিকাল্ট বলা, বাট আমি বলবো যে এখানে অফিসিয়াল চ্যানেলেই কমিউনিকেশন হয়েছিল আমার সাথে, দলীয় অফিসিয়াল কমিউনিকেশন, দলীয় অফিসিয়াল চ্যানেল অফ কমিউনিকেশনের মাধ্যমে বলা হয়েছিল। সো দ্যাট ইজ অফিসিয়াল কিন্তু, হ্যাঁ, যে আমরা সুরাহা করব এবং মিটিং 2 দিন পরে কিন্তু হয়েছেও শনিবার দিন, যেদিন আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের নেতৃত্বে যায়। তো তারপরে ঘটনা তো আবার আরেক দিকে প্রবাহিত হলো। তা আমরা রাজপথ থেকে কেন উঠে আসলাম, কারণ আপনি জানেন যে ঢাকা শহর বিশেষ করে দক্ষিণে এমনি মানুষ যানজটের নাকাল, দুর্ভোগের সীমাহীন অবস্থায় থাকে, তার উপরে আমাদের এই মুভমেন্টটা যখন হলো গুলিস্তানে 0 পয়েন্ট থেকে শুরু করে একেবারে মৎস্য ভবন, এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে সাধারণ ছাত্ররা ব্যাপক আকারে শাহবাগে নেমে এসে সেইখানেও পাশাপাশি চলছিল। তো ঢাকা শহর স্থবির হয়ে পড়লো। তা আমরা তো জনগণের জন্য যেহেতু রাজনীতি করি এবং জনগণের দুর্ভোগটা আমরা সবসময় আগে প্রায়োরিটি দিই, সেটাকে নিরসন করার জন্য আমরা যেহেতু আমাদেরকে আশ্বাস দেওয়া হয়। আচ্ছা, আপনি বলছেন যে আন্দোলনটা যখন শুরু হয় তখন বিএনপির সমর্থন ছিল, কিন্তু আমরা এখন লন্ডন বৈঠকের পরের পরিস্থিতি একটু ভিন্ন রকম দেখছি এবং বিএনপি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে এই আলোচনাটা যখন এসেছে এই আন্দোলন নিয়ে, তখন তাদের মতামত হচ্ছে যে বিএনপি এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেবে না, আবার সরাসরি আন্দোলনে সম্পৃক্তও হবে না। কি মনে হচ্ছে আসলে বিএনপি কি আসলে এই আন্দোলনটাকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের সাথে একরকম চাপ সৃষ্টি করে দূরত্ব ঘোচানোর জন্য কাজ করেছে, নাকি ওই বিষয়টাতে আমি একটু পরে আসি, আগে প্রথমটা উত্তর দেওয়া ইম্পর্টেন্ট বেশি। বিএনপির সমর্থন আগে ছিল বললে ইমপ্লাই করা হয়ে যায় যে এখন নাই। আচ্ছা, আর আপনি যেটি বললেন আমি জানি না আসলে এটা কি স্ট্যান্ডিং কমিটির অফিশিয়াল মিনিটসে এসেছে? এটা হ্যাঁ মিনিটসে এসেছে, এটা কি প্রেস রিলিজ আকারে এসেছে? এটা প্রেস রিলিজ আকারে আসেনি, তবে এটা আমি জাতীয় দৈনিক থেকে জানাচ্ছি আপনাকে যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির এক সভায় কয়েকদিন আগে এই পদ নিয়ে শপথ পাওয়ানোর প্রসঙ্গটি আসে, আন্দোলন প্রসঙ্গ আসে এবং সেখানে সিদ্ধান্ত হয় আন্দোলনের বিরুদ্ধে বিএনপি কোনো অবস্থান নেবে না, পাশাপাশি সরাসরি আন্দোলনেও সম্পৃক্ত হবে না। আমি আপনার উত্তরটা জেনে নেব। এটা ছোট টেকনিক্যালি আপনি যেটা বলছেন, টেকনিক্যালি কিন্তু শুরু থেকে সেই স্ট্যান্ডই ছিল। আমরা তো এই আন্দোলনটি হয়েছে ঢাকা নগরবাসীর ব্যানারে, আমরা তো মৌলিক সমর্থন দিয়ে এসেছি। সো আপনি যদি টেকনিক্যালি দেখেন, ইটস দ্য সেম অ্যাজ হোয়াট ইট ওয়াজ ফ্রম দ্য ভেরি বিগিনিং।
আচ্ছা, আর যেটা বললেন যে যদি আমাদের দলীয় সমর্থন না থেকে থাকে, তাহলে সেটা যদি প্রেস রিলিজ আকারে কোথাও অফিসিয়ালি কোনো মুখপাত্র দ্বারা সেটা ঘোষিত হয়, অথবা স্ট্যান্ডিং কমিটির গৃহীত কোনো সিদ্ধান্ত স্বাক্ষরিত সেটা যদি প্রেসে আসে, তাইলে আমি একভাবে উত্তর দিতাম। সো আপনি নিজে কি ফিল করছেন? আপনার কি মনে হয় যে বিএনপি আগে যেভাবে অ্যাক্টিভলি সাপোর্ট করে গেছে একইভাবে কি এখনো সাপোর্ট করছে কিনা এটাকে, নাকি কেউ কেউ স্থিমিত হয়ে গেছে? অ্যাবসলিউটলি, আমি বিএনপি বলতে যা বুঝি, আমি অ্যাবসলিউটলি শতভাগ শুরু থেকে ডে ওয়ান থেকে আন্দোলন, আমার রাজনীতির ডে ওয়ান থেকে আমি শতভাগ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছি, দলীয় নির্দেশনা পরামর্শ অনুযায়ী অ্যাক্ট করেছি। আজ অবধি এই মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপ আমার সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত বলেন, পরামর্শ বলেন বা আলোচনার মাধ্যমে বলেন, যা এসেছে সেটি আমি বাস্তবায়ন করেছি। বিএনপি থেকে উপদেষ্টাদের কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবিও ছিল, এখন আমরা সেই দাবিটা শুনছি না। এই বিষয়ে আসলে দলের কি অবস্থান, আপনার কি অবস্থান এখন জানবো, তবে তার আগে একটা ছোট বিরতি নিতে হবে। জনাব ইশরাক হোসেন, বিরতিতে যাওয়ার আগে আমি প্রশ্ন রেখেছিলাম যে উপদেষ্টাদের বিষয়ে যেরকম অবস্থান, যে দাবি আমরা বিএনপির পক্ষ থেকে দেখেছিলাম, কয়েকজন উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা গেছেন, এবং আপনিও পদত্যাগ দাবি করেছেন, এখনো কি বিএনপি ঠিক একই অবস্থায় আছে? আমরা আর কোনো দাবির কথা কিন্তু বলতে শুনছি না, এরকম পদত্যাগের কথা বলতে শুনছি না। যে দাবিটি জানানো হয়েছিল অফিসিয়ালি, এবং আমার জানা মতে না, আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে যে মিটিংটি হয় শনিবার দিন, সেখানে লিখিতভাবে এই তিনজন উপদেষ্টার পদত্যাগের দাবি সুনির্দিষ্টভাবে দিয়ে আসা হয়েছিল। সেখান থেকে দলের কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়নি, এবং সেটি যদি হতো তাহলে নিশ্চয়ই লিখিতভাবে বা মুখপাত্রের মাধ্যমে এই দাবিটি যে আর নেই বা দাবিটি থেকে দল সরে এসেছে বা পরিবর্তন করেছে সেই ঘোষণাটি আসতো। অতএব অবশ্যই দাবি এটি বিদ্যমান রয়েছে, এখনও আমরা তাদের পদত্যাগের যে ইনিশিয়াল দাবি সেটি বহাল রয়েছে। হয়তো এখন যেহেতু একটা ডায়ালগ চলছে, আলাপ আলোচনা চলছে, সেই কারণে পরিবেশ পরিস্থিতিকে মানে আনকমফোর্টেবল না করার জন্য বা একটা আলাপ আলোচনার পরিবেশ যাতে বজায় থাকে, কারণ আমরা ডায়ালগে বিশ্বাসী, আমরা ডেমোক্রেটিক পার্টি, সেজন্য হয়তো সেটা অত জোরালোভাবে সবাই উপস্থাপন করছে না, কিন্তু দাবি অবশ্যই রয়েছে, কারণ দাবিটি যৌক্তিক এবং যে কারণে তাদের পদত্যাগ চাওয়া হয়েছিল সেই অবস্থার কিন্তু পরিবর্তন হয়নি। ওকে, বিএনপির সাথে একরকম সমঝোতা হলো, যেটা আপনি অলরেডি বললেন, ডায়ালগস হলো, এবং নির্বাচন নিয়েও একটা সময়ের সমঝোতা তো হলো ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে। এখন সেই তির্যক মন্তব্যগুলো আমরা শুনছি না, কিন্তু আপনাকে শপথ পড়ানোর বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসলো না, এই বিষয়টা সুরাহা হলো না, ঠিক কেন? প্রথমত আমি জানি না কোনো সমঝোতা হয়েছে। সমঝোতা বলতে আমি যেটা বলতে চাইছি যে একরকম নির্বাচন নিয়ে যে অস্পষ্টতা ছিল সেই জায়গায় একটা জায়গায় পৌঁছানো গেছে। হ্যাঁ, একটা অস্পষ্টতা ছিল, পৌঁছানো গেছে, তবে সেটাও আমরা কিন্তু পরবর্তী সময়ে এখন এসে তার কোনো মানে বাস্তবায়নের জন্য কোনো অফিসিয়াল নির্দেশনা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দেখতে পাওয়া যায়নি বলেই আমি জানতে পেরেছি, এবং আমাদের দলের ভিতরে এই আলোচনাটাও চলছে যে এখন পর্যন্ত কিন্তু রেলেভেন্ট অথরিটিকে জানানো হয়নি যে এরকম একটি টাইম লাইনের মধ্যে হয়তো বা ইফস বাটস মেবি দিয়ে হলেও নির্বাচন হতে পারে। তো সেটি একটি বিষয় আমি রেইজ করতে চাই, যে সেটা কোনো যেভাবে মিডিয়া পোর্ট্রেট করা হয়েছে আসলে কি তাই কিনা সেটাও কিন্তু একটু ভেবে দেখা দরকার বা খতিয়ে দেখা দরকার। আর দ্বিতীয় মিডিয়া পোর্ট্রেট কোনটা, যেমন আমরা যদি মিডিয়া পোর্ট্রেট করছে যে ফেব্রুয়ারিতেই হয়ে যাচ্ছে, বাট এখানে তো ইফ বাট মেবি অনেকগুলো রয়েছে এবং কোনো ডেট ফিক্স করা হয় নাই। ইলেকশন কমিশন বলছে আমাদেরকে কোনো কিছুই জানানো হয় নাই। সেনাবাহিনী যারা একটা অবশ্যই স্টেক হোল্ডার, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারা নির্বাচনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তারাও অফিসিয়ালি বলছে আমাদেরকে কিছুই জানানো হয় নাই। সো বিষয়টা কিন্তু এখন ওই জায়গাতেই রয়েছে, আনলেস আমি জানি না এখন। আপনি নিজে কতটুকু মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আমি মনে করি যে আসলে নির্বাচন ফেব্রুয়ারি বলেন বা ডিসেম্বর বলেন বা যখনই বলেন, এটি আমাদেরকে আদায় করে নিতে হবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এই কারণে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, বাট সেটাকে আমি বায়াস হিসাবে বলবো না, আপনারা ধরে নেন। আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি ইন ডেপথ ব্যাখ্যাও দিতে পারবো যে কীভাবে
বর্তমান সরকার কোথায় কোথায় হস্তক্ষেপ করেছে এবং সেই বিষয়গুলা তো আমরা যদি বলি যে এটা ভুলে যেতে পারি মিটিংয়ের ফলে, তাহলে তো এটা আসলে উচিত হবে না। এই জায়গাগুলো কিন্তু রয়েছে। দের ইজ অ্যান আনসার্টেনিটি আনটিল অ্যান্ড আনলেস ইলেকশনটা হয় ফেব্রুয়ারিতে। আমি নিজেকে বলবো যে আমাদের সতর্ক থাকা উচিত। আর আরেকটি আপনি যেটা প্রশ্ন করেছিলেন, আমি একটু ফিরে যাই, অন্য প্রসঙ্গে যাই, আমি এখানে আসবো পরে। শপথের বিষয়ে জিজ্ঞেস করেছিলেন আপনি যে লন্ডন থেকে আসার পরে শপথের বিষয়টি নিয়ে কেন করা হলো না। তো আমি নিজেও একটা ধারণা করেছিলাম যে হয়তোবা এটা নিয়ে কোনো ধরনের সরকারের পক্ষ থেকে রেইজ করা হবে, এবং আমরা যেহেতু গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি এবং আমাদের পার্টি চেয়ারম্যান উনি বলেছেন যে দেশের জন্য জনগণের জন্য যে কোনো ছাড় দিতে প্রস্তুত, তাহলে সরকারেরই উচিত ছিল এই বিষয়টা উত্থাপন করা সরকারের তরফ থেকে। এবং কারণ এটা তো একটা আইনি ম্যাটার, এটা তো আপনি সমঝোতার মধ্য দিয়ে গিভ অ্যান্ড টেকের মধ্যে দিয়ে কোনো এক্সচেঞ্জ করতে পারার কোনো সুযোগই নেই, এটা তো একটা লিগাল ম্যাটার। হাউএভার তারপরেও সরকার যদি সদিচ্ছা থাকতো, তারা চাইলে কিন্তু ম্যাটারটা রেইজ করে কোনো এক ধরনের সলিউশনের একটা ব্যবস্থা করতে পারতো। যদি করতো তাহলে তো সলিউশন সেখানেই হয়ে যেত। আমি তো আমার বক্তব্য বহুবার বলেছি যে ওটা তো ওখানে কথা বললেই শেষ হয়ে যায়, এত কিছু তো করা প্রয়োজন হয় না যে জনগণকে দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হওয়া, আমাদেরকে আন্দোলন করতে হওয়া। মানে তারা একটা জেদাজেদির জায়গায় নিয়ে গিয়ে কি প্রমাণ করতে চাচ্ছে আমি জানি না, খুব সহজেই তারা এটা সলভ করতে পারতো। আচ্ছা, আমি একটু যে মন্তব্যগুলো এখানে আসে আমি সে বিষয়ে জানতে চাই যে আইনি ন্যায্যতার ব্যাপারটা এখানে চলে আসছে। একটা তো হচ্ছে যে মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরে এখন আপনাকে কি কেন শপথ পড়ানো হবে, সে বিষয়ে আপনার ব্যাখ্যা কি? আচ্ছা, এখন এই অনেকগুলো আইনি ব্যাখ্যা প্রায় দেওয়া হয় এবং এক এক সময় এক একটাকে ব্যবহার করা হয়। তো আমি এটার আনসার দেওয়ার আগে প্রথমেই বলে শুরু করতে চাই যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই মামলাটির যে বিষয় সেটির ব্যাপারে শুনানি হয়েছে, এবং ডেফিনেটলি তারা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা না করে তো আর তারা রায় দেয়নি, এবং সেই রায়ে কিন্তু গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে এবং ক্লিয়ার নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক, সেটি আইন হয়ে থাকবে। আর মেয়াদের বিষয় হলো তারা কিন্তু এক এক সময় এক একটা মেয়াদের কথা বলে, যে কখনো বলে গ্যাজেটের মেয়াদ শেষ, কখনো বলে মার্চে মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এমনও প্রথম তারা আইন না জেনেই বলেছে যে নির্বাচন তো হয়েছিল ফেব্রুয়ারিতে, মেয়াদ তখনই শেষ। আসলে সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী প্রথম যে বোর্ড সভাটি হবে সেই বোর্ড সভা থেকে 5 বছর ওই বোর্ডের বা ওই সিটি কর্পোরেশনের পর্ষদের মেয়াদ থাকবে। সেটি হয়েছিল 2nd জুন 2020। সো এই বছরের 2nd জুন পর্যন্ত ওই মেয়াদ যেটা বলা হচ্ছে সেই মেয়াদটি ছিল। আচ্ছা, এই মেয়াদের বহু আগেই আমাদের রায় হয়েছে। আমি ডেটগুলো যদি আপনি চান আমি একটু যদি আপনাকে বলতে পারি, দর্শকদেরও সুবিধা হবে, কারণ এটা নিয়ে এত বেশি ধোঁয়াশা তারা তৈরি করছে, এটা আসলে একটু জবাবগুলোও দেয়া দরকার। যেটা হলো 1 ফেব্রুয়ারি 2020 সালে নির্বাচন হয়েছিল। 2 ফেব্রুয়ারি 2020 সালে গ্যাজেট জারি করে তাপসকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। 3 মার্চ 2020 সালে আমি মামলাটি করি। উইদিন 30 ডেজ 3 মার্চ 2020 প্রথম যুগ্ম জেলা জজ নির্বাচনী ট্রাইব্যুনালে আমি অভিযোগটি দায়ের করি। 2 জুন 2020 তাপস শপথ গ্রহণ করে এবং সিটি কর্পোরেশনের আইন 2009 ধারা 6 অনুসারে 5 বছরের মেয়াদ গণনা শুরু হয় তাপসের জন্য যে শপথটি গ্রহণ করেছিল। ট্রাইব্যুনালের যে রায় ও নতুন গ্যাজেট 27 মার্চ 2025 ট্রাইব্যুনালে তাপসের বিজয় বাতিল করে আমাকে বৈধ মেয়র ঘোষণা করে। সো 2 জুন 2020 আর এখন এইবার 27 মার্চ 2025, সো 5 বছর টেনিয়রের আগেই রায়টি হয়ে যায় এবং 27 এপ্রিল 2025 রাইট, কিন্তু গ্যাজেট প্রকাশ হয়। হ্যাঁ, কিন্তু ওথ যে কোনো কারণেই হোক ওথ
আপনার নেওয়া হয়নি এবং এর মধ্যে তো সময়টা শেষ হয়ে গেছে। এখানে যে কারণে বলছি, এখানে আইনে স্পষ্ট করে বলা হয়েছে, এখন যদি আমি বলি তাহলে অনেক কিছু, যে সিটি কর্পোরেশন 2010 বিধিমালা এবং আপনার শপথ সংক্রান্ত যে স্থানীয় সরকার একটা আইন রয়েছে 2009-এর, সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এটি উদ্যোগ নেবে শপথ গ্রহণের অনুষ্ঠানটি করার জন্যে। এখানে যদি কোনো কারণে যিনি বিজয়ী প্রার্থী সে যদি অনুপস্থিত থাকে, সে যদি না আসে, তাকে না খুঁজে পাওয়া যায় 30 দিনের মধ্যে, তাহলে পরে এটা ল্যাপস হয়ে যাবে। এখানে আমি তো সেখানে চিঠি লিখেও এই ডেটের মধ্যে একাধিকবার যে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আমি দাবি জানিয়েছি। সো এখানে পুরোপুরি দায়টা কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপর পড়ে। সো এই ক্ষেত্রে এটা কমন লজিক দিয়ে বলতে হবে, এবং এই সংক্রান্ত আরও কয়েকটি প্রিসিডেন্স আগেও রয়েছে। আমি আমাদের আইনজীবীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে হাইকোর্ট এরকম হয়েছে যে প্রার্থী বিজয়ী হয়েছে, তারপরে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে মিথ্যা মামলায়, এবং 3 মাস পরে সে জামিনে ছাড়া পেয়েছে, ততদিনে 30 ডেজ ল্যাপস। সো সে আবার রিট করে কোর্টে গিয়েছে এবং কোর্ট তখন আবার তাকে বলেছে না, তাকে শপথ করতে দিতে হবে। কিন্তু আমি উদাহরণগুলো বুঝলাম, কিন্তু এই উদাহরণগুলোর মধ্যে কোথাও পেলাম না যে একটি মেয়াদ যদি শেষ হয়ে যায় তখন সে কি করে ওত নেয়, আইন কি বলে? আপনি মেয়াদ বলছেন যে সিটি কর্পোরেশনের যে মেয়াদটি, 2 জুনের যে মেয়াদ, আচ্ছা 2 জুনের আগেই আমি শপথ নেওয়ার জন্য বারবার তাদের সাথে কথা বলেছি, আমি লিখিতভাবে জানিয়েছি। তারা এটাকে যেহেতু তারাই এটাকে আয়োজন করে নাই, তো সেই দোষটা বা সেই দায়টা কার উপর বর্তাবে? আচ্ছা, ঠিক এই জায়গাটায় আসবো। আপনার কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা সেই জায়গায় আসবো। এর আগে আরেকটু বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আরজি সংশোধনের একটা ব্যাপার ছিল, যে আরজিতে বলা ছিল যে এই নির্বাচনটি অবৈধ এবং তাকে অবৈধ ঘোষণা করা হোক। সেই আরজিটি সংশোধন করা হয়, পরবর্তীতে সংশোধন করে আপনাকে বিজয়ী ঘোষণা করার জন্য দাবি করা হয়। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি? আচ্ছা, মামলাটি দায়ের করা হয় সিটি কর্পোরেশন আইন 2009-এর 37 ধারা মতে দরখাস্ত দাখিল করে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা 2010-এর 53 ধারা ও পরবর্তীতে 59 ধারা, একই বিধিমালার 53 ধারা এবং পরবর্তীতে 59 ধারার খ ধারা মতে নির্বাচিত প্রার্থীর নির্বাচন বাতিল ও দরখাস্তকারীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যথাযথ নির্বাচিত মেয়র ঘোষণার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দরখাস্তকারীকে যথাযথ প্রার্থনার অত্র মোকদ্দমাটি 2020 সালে দায়ের করা হয়। এখন এটা বৈধ ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই বৈধ ছিল। এটা একটা সিভিল মামলা। সো সিভিল প্রসিজিয়ার যে আছে সিপিসি, সিভিল প্রক্রিয়া বিধিমালা 1908 সালের, সেটার ধারা 6 রুল 17 অনুযায়ী সিভিল মামলায় আপনি আরজি সংশোধন করতে পারেন। আদালতকে আপনি আবেদন করবেন এবং কেন করতে চাচ্ছেন সেটি সহ আদালত দেখবে এবং সেটি আদালত গ্রহণ করতে পারে, এবং সেটিই হয়েছে। সিপিসি 6 রোল 17 অনুযায়ী আরজির সংশোধন করা হয়েছে এবং সেটি আদালত কর্তৃক গৃহীত হয়েছে। আরেকটি অভিযোগ আছে যে থার্ড পার্টি দ্বারা আপনার পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়া থার্ড পার্টি সেই সংশোধনটি করেছে। ঘটনাটি খুলে বলুন একটু, কেন এই কাজটি করা হলো? সিআরও আন্ডার সেকশন 38 অফ সিপিসি, সিআরও আন্ডার সেকশন 38 অফ সিপিসিতে যে কাউকে আপনি এই ক্ষমতাটি দেয়া যেতে পারে, তারা আইনসঙ্গতভাবে আইনেই এটাকে বৈধভাবে অ্যালাউ করা হয়েছে যে তারা ওই যে তৃতীয় ব্যক্তি পক্ষে আরজি সংশোধন করতে পারেন। তাকে আরজি সংশোধনের জন্য কি আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন? অবশ্যই তাকে না, তা না হলে ওটা গৃহীতই তো হবে না, অবশ্যই তাকে দেওয়া হয়েছে। আমি দেখছি যে বিভিন্ন মন্তব্য করেছেন সরকারের পক্ষ থেকে, বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিভিন্ন সময়। তার মাঝে একটি মন্তব্য আমি একটু জানতে চাই যে পড়েই শুনে আগে, শপথ না নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ করেছেন বলে তিনি বলেছেন।
এখন আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলেছেন যে ফৌজদারি অপরাধ করলে কেন আপনাকে গ্রেফতার করা হচ্ছে না। অ্যাবসলিউটলি। হ্যাঁ, সো এটা আসলে এটা কি শক্তি প্রদর্শন হচ্ছে একরকম? আচ্ছা, প্রথমে হলো তার বক্তব্যটাই তো একটা ফল্টি স্টেটমেন্ট। এখানে সেই বলছে যে বিভিন্ন সভায় অংশগ্রহণ করে নির্দেশ প্রদান করছি আমি, তাহলে বাধাটা কোথায় দিচ্ছি? আমি তো আমি যদি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে কাজ করার জন্য, তাহলে সরকারি কাজে বাধাটা কোথায় আসলো? না, কিন্তু এরকম ইম্যাচিওর স্টেটমেন্ট। আর আপনি নির্দেশ দিতে পারেন কিনা সেই প্রশ্নের 100 বার পারি, 100% পারি। কারণ তারা শপথ গ্রহণ করায় নাই, তারা সংবিধান লঙ্ঘন করেছে, তারা উচ্চ আদালতকে অবমাননা করেছে, তাদের চাকরির বিধিমালা লঙ্ঘন করেছে। বাট বাংলাদেশের সর্বোচ্চ আদালত, এরপরে তো আর নেই, তারা তাদের রায়ের পরিপ্রেক্ষিতে যে গ্যাজেট রয়েছে সেই গ্যাজেট অনুযায়ী বৈধভাবে আমি মেয়র, তাহলে আর বৈধতা কি? তাহলে কি আবার এখন আইন মন্ত্রণালয়ে ওই যে কি বলে, যেটা আগে করেছিল, ইলেকশন কমিশনকে বাধ্য করেছিল তারা হস্তক্ষেপ করে যে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়ার জন্য, তাহলে কি এখন সুপ্রিম কোর্ট আইন উপদেষ্টার কাছে মতামত চাওয়ার জন্য আরেকটা ধাপ পার হতে হবে? অবশ্যই বৈধভাবে আমি মেয়র, আমি অবশ্যই লিগালি দিতে পারি। এটা পুরো জাতি, পুরো দেশ দেখেছে তারা কিভাবে অন্যায়ভাবে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে, এবং তাদের শপথও কিন্তু লঙ্ঘন করেছে, যেই শপথের বলে এখন তারা মন্ত্রিত্ব স্ট্যাটাস ভোগ করছে, সেটি লঙ্ঘন করেছে। এখন আপনি কোনো আইনি পদক্ষেপ নেবেন? অবৈধ তারা, আমি না। কোনো আইনি পদক্ষেপ নেবেন নেক্সট আপনার স্টেপ? এখানে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ অনেকগুলা রয়েছে। এখানে দুই রকমের রিট করা যায়, এবং এমনকি ক্রিমিনাল ইয়েও আনা যায়। আমি এখন বলতে চাচ্ছি না, বাট যেহেতু আপনি জিজ্ঞেস করলেন সেখানে আমি একটু বলি। আমি এখানে আইনি পদক্ষেপ নিতে পারি, এবং আমি আইনি পদক্ষেপ নিব কি না সেটা আরেকটা বিষয়। বাট এখানে যথেষ্ট আইনি পদক্ষেপ নেওয়ার মতো রয়েছে। এখানে রয়েছে 116 ধারা, 166 ধারা। আচ্ছা, আপনার আমি বুঝতে পারছি যে আপনার আইনি পদক্ষেপ নেওয়ার মতো সুযোগ আছে, কিন্তু আপনারা এখনো সিদ্ধান্ত নেননি যে আইনি পদক্ষেপ আসলে নেবেন কিনা সরকারের বিরুদ্ধে, রাইট? আচ্ছা, এখন আমি একটু শুনতে চাই যে আপনার কাছ থেকে, যে আপনি এই যে আন্দোলনটি করলেন, এই আন্দোলনের পরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে অনেক ট্রল হচ্ছে আপনাকে নিয়ে। আপনার কি মনে হয় যে এই ট্রলকে আপনি কিভাবে দেখছেন আসলে? আমি একটু সময় দিলাম, আমি কুইকলি একটু বলি। সেকশন 7 ফ্রম লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট, সেখানে ফেইলিওর, ব্রিচ অফ স্ট্যাচুটরি ডিউটি, কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 27 ডিসক্রিমিনেটরি ডিনায়াল, কনস্টিটিউশনের আর্টিকেল 31 এটা আমরা জানি যে এই ধারাগুলো আছে, এবং সেটা প্রয়োগ আপনি এবং পিনাল কোড, মানে এখানে ক্রিমিনাল অ্যাক্টও তারা করেছে, যেটা জাস্ট ফর দ্য রেকর্ড আর কি। সো নেক্সট কোশ্চেনে যাই, যেটা আমি জানতে চাইছিলাম আপনার কাছ থেকে, যে সোশ্যাল মিডিয়াতে তো আপনি দেখেছেন অনেক ট্রল হয়েছে আপনাকে নিয়ে, তো আপনি তো তরুণদের মাঝে ভীষণ জনপ্রিয়। আপনার কি মনে হয় যে আপনার সেখানে কোনো ইমেজে ক্ষতি হয়ে গেল? এই ট্রলটাকে আপনি কিভাবে দেখেন? আমি মনে করি যে একদিন অবশ্যই জনগণ বুঝতে পারবে যে এই লড়াইটা কিসের জন্য আমি করেছি। এখানে কেবলমাত্র আইনের শাসন প্রতিষ্ঠা, এবং নিকটেই আমাদের যে নির্বাচন যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই নির্বাচনটি যাতে সঠিকভাবে সম্পন্ন হয়, এবং গণতান্ত্রিক ধারা যাতে কোনোভাবে হুমকির মুখে না পড়ে, রিস্কের না পড়ে, সেটির জন্যই আন্দোলনটি করেছি। এটা সবাই জানে মোটামুটি। আমাদের পার্টির মধ্যেও যেটা সিনিয়র মোস্ট যাদের সাথে আমার কথা হয়েছে, তারা প্রেডিক্ট করতে পেরেছে যে এই ধরনের একটা পদক্ষেপে এই সরকার যাবে। তারা কোনোভাবেই চাবে না যে বিএনপির একজন প্রার্থী সেখানে কর্পোরেশনে গিয়ে বসুক। আর আমি ইতিমধ্যে কয়েক জায়গায় কথাটি বলেছি, আজকে আবারও রিপিট করতে চাই স্পষ্টভাবে, কোনো দিনও এই সরকারের অধীনে মেয়রের দায়িত্ব পালন করার কোনো ইন্টেনশন, পরিকল্পনা, ইচ্ছা আমার ছিল না। এটা আমাদের শীর্ষ নেতৃত্বকে অবহিত করা হয়েছিল, এবং তারাও এই ব্যাপারে একই ধরনের মত দিয়েছেন। কারণ আমরা মনে করেছি যে এদের আন্ডারে আমি যদি কাজ করতে যাই তাহলে আসলে বিতর্কিত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আপনি জানেন মেয়র একটা থ্যাঙ্কলেস জব। এখানে মশার সিজনে খুব সহজেই
মেয়ররা বিতর্কিত হয়ে যায়, ডেঙ্গুর সময় সমস্ত দায়ভার তাদের উপর আসে, এবং আমরা যে ধরনের পরিবর্তন আনতে চাচ্ছি, ঢাকাকে যেভাবে নতুনভাবে আমরা গড়ে তুলতে চাচ্ছি, এখানে কেন্দ্রীয় সরকারের সরাসরি সহযোগিতা ছাড়া সম্ভব নয়। অতএব আমরা দীর্ঘমেয়াদে আমাদের দল ক্ষমতায় আসলে আমরা সংস্কার এবং ইত্যাদি ইত্যাদি ঢাকার বিষয়ে আমরা কাজ করব, এটি ছিল আমাদের সিদ্ধান্ত। শুধুমাত্র এই যে আমরা আইনি যে লড়াইটি জিতেছি এটাকে পরিপূর্ণ করার জন্যে এবং দালিলিক প্রমাণ একটি রাখার জন্য, যে কিভাবে আমার রেজাল্টটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছিল, সেটিকে সম্পন্ন করার সর্বশেষ ধাপটি ছিল শপথ গ্রহণ করা। শপথ গ্রহণ করার পরে আমি ওই চেয়ারে বসতামও কিনা আমার সন্দেহ রয়েছে। এটা শুধুমাত্র কাগজে কলমে প্রসেসটা কমপ্লিট করার জন্য এটাই আমাদের উদ্দেশ্য ছিল। কিন্তু এটা তো আমি প্রথমে আমি আসলে ঘোষণা দিয়ে এভাবে বলতে পারি না, দ্যাট ওয়াজ আওয়ার প্ল্যান। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে রায় ঘোষণার পর থেকে ইলেকশন কমিশন এবং পরবর্তী স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তারা পদে পদে যেভাবে হস্তক্ষেপ করেছে, তারা বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে, তারা নির্বাচন কমিশনের উপরে হস্তক্ষেপ করেছে। আরেকটি তথ্য দিয়ে আমি আজকে জানতে পারলাম, যিনি জেলা জজ ছিলেন যখন আমার এই রায়টি হয়, তাকে শাস্তিমূলকভাবে মাত্র আজকে বা 2-1 দিন আগে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আইন উপদেষ্টাকে অ্যাপারেন্টলি কনভিন্স করেছে যে জেলা জজের এখানে সায় ছিল। জেলা জজ যিনি আছেন তিনি বলেছেন আইন অনুযায়ী যা হওয়ার হবে সেটিই হয়েছে। যে ট্রাইব্যুনালের যিনি জজ স্যার, তার সাথে আমার কোনোদিন কথা হয়নি, বাট আমি জানতে পেরেছি রায় হওয়ার পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচয়ে তাকে ফোন করে হুমকি ধামকি দেওয়া হয়েছে যে কেন সে এটা করলো। আপনারা নিশ্চয়ই সাদাত সাহেবের চিটাগংয়ের বিষয়টি জানেন, কিন্তু একটা বিষয় জাতি কিন্তু জানে না বা এটা আসে নাই কথায়, যে তখন হাসান আরিফ সাহেব উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি অবশ্যই আইনের বাইরে কিছু করেন নাই। শপথ পড়ানোর 3 দিনের মাথায় ওনার থেকে মিনিস্ট্রি নিয়ে গিয়ে এই যে আসিফ মাহমুদকে দেওয়া হয়েছে, এবং শেষ দিন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি এই বিষয়ে উনি অত্যন্ত মনোকষ্টে ছিলেন। এই বিষয়গুলো কিন্তু আসলে ওইভাবে তুলে ধরা হয় নাই। এই সরকার কিন্তু প্রথম থেকেই একটা দলীয় আচরণ করছে এবং বিমাতা সুলভ আচরণ বিএনপির প্রতি করে আসছে। এই সরকার তো বলে যে অনেক জায়গাতেই বিএনপির মনোনীত প্রার্থীরা আছে, অনেককে নিয়োগ দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের কথাও বলা হয়। নির্বাচন কমিশন তারা নিয়োগ দিয়েছে। এখন তারা সমস্ত পলিটিক্যাল পার্টি, যে সমস্ত প্রতিষ্ঠানে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ করেই দিতে হবে, সেখানে বিএনপিরও আছে, অন্য দলেরও তো আছে। সেটাকেই যদি এখন পয়েন্ট আউট করে বলে বিএনপি আছে, তাহলে তো এটা একটা ফলস স্টেটমেন্ট হয়ে গেল। তো আরও তো আছে সেখানে, সেগুলোর কথা তো তারা বলছে না। নির্বাচন কমিশনে তো পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেই দিতে হবে, এখানে তো আর ব্যবসায়ীদের সাথে আলাপ করে দেবে না। সো এগুলা হলো এই সরকারের একটা চতুরতা। তারা প্রথম থেকেই তাদের ভিন্ন উদ্দেশ্য ছিল বলে আমি বিশ্বাস করি, এবং আমি এখনও মনে করি এই বর্তমান উপদেষ্টা পরিষদ, তাদের অধীনে যদি একটা নির্বাচন হয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তারা কিছু সংখ্যক আসন, সেটা 20, 25, 30টা আসনে যে হস্তক্ষেপ করবে না, এবং আমার ক্ষেত্রে যেভাবে বিভিন্নভাবে হস্তক্ষেপ করা হয়েছে, বিভিন্ন আপনার আইনি ভাবে বলেন বা প্রশাসনিকভাবে, সেই হস্তক্ষেপ তারা অবশ্যই করার চেষ্টা করবে, এবং একটি দলকে তারা কিছু সংখ্যক আসন দিয়ে একটা শক্তিশালী অবস্থানে নেওয়ার জন্য এই বর্তমান উপদেষ্টা পরিষদ অবশ্যই এই রোলটা প্লে করবে। এবং সেটি যে তারা করতে পারে, বিগত দিনে শেখ হাসিনার আমলে যেভাবে নির্বাহী বিভাগ, যেভাবে বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করেছে, ঠিক একই কাজটি এখনো করা সম্ভব। এটি প্রমাণ হয়েছে, এটি জাতিকে জানানোর জন্য। নির্বাচন কমিশন নিয়েও শুনতে চাই। নির্বাচন কমিশনে আপনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই তাদেরকে হুমকি দিয়েছে এবং পরামর্শ চাইবার জন্য আইন মন্ত্রণালয় চিঠি পাঠাতে বলেছে। তো এই নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষভাবে তাহলে নির্বাচন দিতে পারবে? এই নির্বাচন কমিশন তো নিরপেক্ষভাবে দিতে পারবে না। এই সরকার যদি থাকে, কোনো নির্বাচন কমিশনই তো নিরপেক্ষভাবে আপনার নির্বাচন দিতে পারবে না। সমস্যাটা তো কমিশনের না, সমস্যাটাই উপদেষ্টা পরিষদে। এই পয়েন্টটাই রেইজ করা দরকার। আজকে এই জিনিসটা জাতি খুব সাকসেসফুলি সোশ্যাল মিডিয়ার কিছু ব্যক্তি বা কোনো মিডিয়া এটাকে এস্টাবলিশ করে ভিন্ন খাতে কনভারসেশনটা নিয়ে গিয়েছে। কেন মাননীয় লেখা হলো, কোথায় কোথায় কি লেখা হলো, কোথায় কি মিটিং করেছি, এইটা সাবজেক্ট না। সাবজেক্ট হলো এই উপদেষ্টা পরিষদের অধীনে, মানে এটা প্রমাণিত যে কোনো নির্বাচন কমিশনই স্বাধীনভাবে
একটা নির্বাচন দিতে পারবে না, যার কারণে এটা সময় খুবই কম। কয়েক মিনিটের মধ্যে একটু শর্ট অ্যান্সার যদি আমি পেতে পারি আপনার কাছ থেকে। একটু তো হচ্ছে যে স্থানীয় সরকারের সমস্ত নির্বাচন তো বাতিল করা হয়েছে এবং সেক্ষেত্রে শুধুমাত্র এই মেয়র পদটি দাবি করা হচ্ছে, এটা আসলে ঠিক কেন? এখানে আর এটাও একটা ভুল স্টেটমেন্ট। আমি সেই যে চিঠিগুলো দেখেছি এবং এখানে এক সেকেন্ড সরি, এখানে আপনার যে 2024 সালে যে ইয়েটা করা হয়েছে, অধ্যাদেশটি জারি করা হয়েছে, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধনী আদেশ 2024 ধারা 13 ক, বিশেষ পরিস্থিতিতে জনস্বার্থে অপরিহার্য হলে সরকার মেয়র অপসারণ করতে পারে। ধারা 25 ক, সরকার নির্দিষ্ট মেয়াদে বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করতে পারে। দ্যাট ইজ ইট। এর বাইরে নির্বাচন নিয়ে কোনো কথাই কিন্তু সেখানে নাই। আর জেনারেল ক্লজেস আইন 1897 ধারা 6 সিভিল প্রক্রিয়া কোড অনুযায়ী আগের আদালত অবমাননা বা ক্ষতিপূরণ মামলাকে মুছে ফেলতে পারে না। আইনিভাবে আগামীতে কি হতে যাচ্ছে? এই আন্দোলন কি আবার বড় পরিসরে আমরা দেখব সামনে? এরকম কোনো পরিকল্পনা আপনার আছে নাকি? আন্দোলনের যে মূল আমি বিষয়টি আপনাকে বললাম যে এই যে ঘটনাগুলো আমার সাথে নীরবে ঘটে গিয়েছে, এটা তো জাতির জানতে হবে যে এই উপদেষ্টা পরিষদ তো নিরপেক্ষ না। আমরা যতই বলি না কেন, যতই আমরা এখানে গলা ফাটিয়ে বলি বা যতই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক ব্যক্তিবর্গরা রয়েছে বলি, এই উপদেষ্টা পরিষদ, আমি কিন্তু কাউকে একজন ব্যক্তিকে বলছি না, এই উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ না। অতএব আমি তো মনে করি যে আন্দোলনটি, আমার যে আন্দোলন, এটা অনেক কিছুর সাথে, এটা আরও বৃহৎ জাতীয় স্বার্থের সাথে জড়িত হয়ে পড়েছে এবং জাতিকে দেখানোর একটা বিষয় ছিল। তা আমি মনে করি যে যেহেতু এখন একটা আলাপ আলোচনা চলছে, আমি চাই না যে আমার বক্তব্য, আমি ইতিমধ্যে অনেক কিছু বলেছি, আরও কিছু এমন বক্তব্য বলি যেটার কারণে আলোচনার পরিবেশটা নষ্ট হয়। আমি চাই যে আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসুক, সেটা আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণ। অনেকে মনে করেন যে এই আন্দোলনই একরকম সরকারকে বাধ্য করেছে বিএনপির সাথে আলোচনার টেবিলে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি আন্দোলন করছেন, আপনি কি মনে করেন আপনার লাভ কি হলো, আপনি কে পেলেন? আমরা গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে দেখে যে অনেকে, যেটা একটু আগেই বললাম, যে নেতিবাচক মন্তব্য করছে। আপনি কি মনে করেন যে আপনি ভিকটিম হয়ে গেলেন এখানে? না, কোনো মতেই না। আমি কোনোদিনও মনে করি না আমি ভিকটিম হয়েছি। আমি মনে করি আমি যা করেছি দেশের জন্যে, জনগণের জন্যে এবং আমার দলের জন্যে, তিনটার স্বার্থ আমি দেখেছি। সেটার জন্যে আমি যদি স্যাক্রিফাইসড হয়ে যাই, জবাই হয়ে যাই, আমার তাতে অসুবিধা নাই। কিন্তু এই জিনিসটা তো জাতির সামনে উত্থাপন করার প্রয়োজন ছিল। এবং যারা ভুল বুঝছে আজকে আমাকে, মহান আল্লাহ তাআলা তো জানে আমার ইন্টেনশন, নিয়ত। আমি ওখানে তো আমি মিথ্যা বলতে পারবো না। একদিন না একদিন অবশ্যই এটা জনগণ বুঝতে পারবে যে কেন আমি এত কি বলে অ্যাগ্রেসিভলি আমি বক্তব্য রেখেছি, আন্দোলন করেছি শুধুমাত্র গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, আইনের শাসনকে করে দিতে হবে। শেষ প্রশ্ন, আপনি বলেছেন পদের প্রতি আপনার কোনো লোভ নেই, কিন্তু মানুষ যদি চায় আপনি আগামীতে নির্বাচন করবেন কিনা মেয়র পদে, সেই প্রশ্নটি রাখতে চাই। মেয়র শব্দটার প্রতি আমার এক ধরনের ঘৃণা জন্মেছে, সত্যি কথা বলতে, থ্যাঙ্কস টু এই সরকার এবং যে ধরনের একটি আচরণ আমার প্রতি করা হয়েছে। তো আমি জানি না সামনে কি করব, তবে জনগণের জন্য কাজ করে যাব। নির্বাচন করব কিনা সেটা দল যদি বলে করতে হবে তাহলে করব, এইটাই আমার ইয়ে। কিন্তু যেটা বললাম যে এই পরিস্থিতিতে আমি ভিকটিম হই নাই, আমি অবশ্যই সঠিক কাজটি করেছি। কিন্তু এখানে যারাই পরিকল্পিতভাবে আমার চরিত্র হননের জন্য সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্য বক্তব্য দিয়ে, বড় বড় ব্যারিস্টার সাহেবরা আমাকে চরিত্র হনন করে একটা ভিন্ন ক্যারেক্টার উপস্থাপন করে মূল বিষয়টাকে আড়াল করেছে, তাদের প্রতি আমি বলবো যে তাদের কারণে আজকে আমার এই ধরনের একটা মনোভাব তৈরি হয়েছে। তবে অবশ্যই জনগণ এবং শহরের জন্য আমি কাজ করে যাব, সেটা পথ থাকুক বা না থাকুক। অশেষ ধন্যবাদ আপনাকে। আপনি জনগণের জন্য কাজ করার জন্য সুযোগ পান, সেই শুভকামনাও থাকলো আপনার জন্য।